শিক্ষার্থীরা কেমন আছো? আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো 1956 সালের সংবিধান। এই পাঠ থেকে মূলত তোমরা জানতে পারবে সংবিধান সম্পর্কে, বলতে পারবে এর বৈশিষ্ট্য জানতে পারবে, অর্থাৎ কার্যকারিতা, ব্যর্থতার কারণ এবং এর ফলাফল হিসেবে 58 সালের সামরিক শাসন সম্পর্কে তোমরা বলতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা পাঠে প্রবেশ করি। যে পাকিস্তানের প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে দ্বিতীয় গণপরিষদ রচনা পাকিস্তান সৃষ্টি হওয়ার পর দুদুকিতে সম্পন্ন হয় এবং 56 সালে 8 জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের সংবিধান বিল উত্থাপন করা হয়। বিলটি 21 জানুয়ারি গণপরিষদে চূড়ান্তভাবে গৃহীত হয় এবং 2 মার্চ গভর্নর জেনারেল এই বিলটিতে সম্মতি প্রদান করেন। 40 সালের লাহোর প্রস্তাব স্মরণীয় করে রাখার জন্য এই সংবিধান 1956 সালের 23 মার্চ থেকে কার্যকর করা হয়। অর্থাৎ আমরা পাকিস্তানের যে প্রথম সংবিধান 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, দীর্ঘ 8 বছর পরে পাকিস্তানের সংবিধান, প্রথম সংবিধান পাকিস্তান উপহার দিতে পেরেছিল। সেই সংবিধানের সংক্ষেপে পটভূমি আলোচনা করলাম। এখন এই সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করব। তোমরা ছবি দিকে তাকাও। পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য ছিল রাষ্ট্র হবে ইসলামী প্রজাতন্ত্র। এই সংবিধান লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সংবিধান, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, যুক্তরাষ্ট্রের সরকার, সংসদীয় সরকার, মৌলিক অধিকার রক্ষা, রাষ্ট্রীয় নীতি নির্দেশক নীতি ও একবিষ্ট আইনসভা, যুক্তরাষ্ট্রের আদালত, বিচার বিভাগের স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা ইত্যাদি। এগুলো হলো 1956 সালের বৈশিষ্ট্যের তোমার সংক্ষিপ্ত দিক। তোমরা দেখতে থাকো, বৈশিষ্ট্যগুলো একটু দেখো, খেয়াল করো তোমরা বৈশিষ্ট্যগুলো। তোমরা বৈশিষ্ট্যগুলো সঙ্গে মুখস্থ করেছ? আচ্ছা, বাসায় পড়ে নেবে। এখন আমি এই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব, এক এক করে বৈশিষ্ট্যগুলো সংক্ষিপ্ত বিবরণ দিব। প্রথম ছিল ইসলামী প্রজাতন্ত্র, অর্থাৎ 1956 সালের সংবিধানে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র আখ্যায়িত করা হয়। সংবিধান অনুসারে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হবেন একজন মুসলমান। রাষ্ট্রপ্রধান জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য সমবায়ে নির্বাচিত হবেন। কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন পরিণত হবে। এটা ছিল ইসলামী, যে বললাম ইসলামী প্রজাতন্ত্রের একটু ব্যাখ্যা। অর্থাৎ এটার ইসলামী প্রজাতন্ত্র কেন হলো? এখানে কোরআন সুন্নাহ ভিত্তিতে এখানে এটা পরিচালিত, রাষ্ট্র পরিচালিত হবে বলা হয়। এবং এখানে রাষ্ট্রপ্রধান যিনি হবেন তাকে
মুসলমান হতে হবে বলা হয়। দ্বিতীয়ত ছিল কি? লিখিত সংবিধান। লিখিত সংবিধান এটা হলো এটি লিখিত সংবিধান। এই সংবিধানে টি ছিল মূলত একটি বৃহৎ দলিল। এতে 13টি বিভাগ, 234টি ধারা ও 6টি তালিকা ছিল। শিক্ষার্থীরা, এখানে লিখিত সংবিধান এটা ছিল একটা বৃহৎ সংবিধান। এখানে কি বলেছি? লিখিত সংবিধান বৈশিষ্ট্য কি আছে? আবার বলছি, এখানে হলো 13টি বিভাগ, 234টি ধারা, 6টি তালিকা। বুঝতে পেরেছ? অর্থাৎ এই লিখিত বৈশিষ্ট্যের ধরনটা কেমন ছিল এখানে আমরা বুঝতে পারলাম। এখন আসো দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধান ছিল দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ সাধারণ আইন প্রবর্তনের যে বিধান, সাধারণ সংখ্যাগরিষ্ঠ তা আইন পরিষদের সদস্যদের, তা নয়। এই সংবিধানের কোনো ধারা পরিবর্তন করতে গেলে 2/3 নট সাধারণ সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ অর্ধেকের একজনের বেশি তা নয়, অবশ্যই সদস্যদের মধ্যে 2/3 সদস্যর সম্মতির প্রয়োজন হতো। অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় দুষ্পরিবর্তিত সংবিধান। পরবর্তীতে তোমার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখানে গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এখানে জনগণের প্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হবেন এবং তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে বলা হয়। তারপর যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাষ্ট্রের সরকার, এখানে বলা হয় সরকারের ধরন হবে যুক্তরাষ্ট্র। মানে কি? অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে নির্ধারণ করা হয়। বলা হয় যে এখানে সংবিধান হবে লিখিত, দুষ্পরিবর্তনীয়, কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের এখানে বিধান থাকবে, শাসন সংক্রান্ত বিষয়সমূহ কেন্দ্র প্রদেশের মধ্যে বন্টন করা হবে, বিরোধ মীমাংসার জন্য সুপ্রিম কোর্ট থাকবে, সংবিধান বহির্ভূত আইনে সুপ্রিম কোর্টের অবৈধ ঘোষণা করাতে পারবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর আলোকেই এটাকে বলা হয় এই সরকার, পাকিস্তানের যে সরকার এর মাধ্যমে তৈরি হবে সেই সরকার হবে যুক্তরাষ্ট্রের সরকার। সংসদীয় সরকার। অর্থাৎ সংসদীয়, আমরা এখন জানি যে বাংলাদেশের সংবিধানের নাম হলো জাতীয় সংসদ। তখন এটাকে সংসদীয় সরকার এর আরেক নাম হলো প্রতিনিধিশীল সরকার, আরেক নাম হলো পার্লামেন্টারি সরকার। অর্থাৎ এখানে যে আইন পরিষদের যারা সদস্য তাদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন সরকার প্রধান, এবং এখানে মন্ত্রিপরিষদ থাকবে সরকার প্রধানের নিয়ন্ত্রণে। এভাবে এখানে সংসদীয় সরকার প্রবর্তন করা হয়। মৌলিক অধিকার, আমি একটু দ্রুত যাচ্ছি যে মৌলিক অধিকার, এখানে মৌলিক অধিকার নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের নীতি নির্দেশক নীতি, অর্থাৎ এখানে নির্দেশনা নীতি হিসাবে রয়েছে
সেটা হলো এই সংবিধানে পাকিস্তানকে দুটি মাত্র প্রদেশে বিভক্ত করা হয়েছে। পশ্চিম পাকিস্তান কে একটি মাত্র প্রদেশে বিভক্ত করা হয়েছে। এটি কেন্দ্রীয় আইনসভার উত্তর প্রদেশ থেকে উভয় প্রদেশ থেকে সমসংখ্যক প্রতিনিধিত্বের ব্যবস্থা প্রবর্তন করবে, কিন্তু সংবিধানে কিছু নির্দেশক নীতি উল্লেখ ছিল যেগুলোর কোনো সাংবিধানিক আইনগত কোনো মর্যাদা ছিল না। তারপরে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ, এখানে আইন পরিষদকে এক কক্ষ বিশিষ্ট করা হয়েছে। তারপরে যুক্তরাষ্ট্রে, যেহেতু এখানে যুক্তরাষ্ট্রের সরকারের কথা বলা হয়েছে, সেজন্য এই সংবিধানে যুক্তরাষ্ট্রের সরকারের একটা বৈশিষ্ট্য হলো সেখানে একটা আদালত, যুক্তরাষ্ট্র আদালত নামে একটা আদালত থাকবে, যে আদালতটা মূলত অঙ্গ ও প্রদেশের দ্বন্দ্ব হলে তার সুরাহা দিবে। এই যুক্তরাষ্ট্র আদালত রাখা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা করা হয়েছে, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এইগুলো হলো এই সংবিধানের বৈশিষ্ট্য। আমরা এই সংবিধান দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে প্রস্তুত করা হয়েছে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই প্রত্যাশিত সংবিধান পাকিস্তানে দীর্ঘদিন থাকেনি। অল্প কদিনের মধ্যে সেটা ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। 1958 সালে সামরিক শাসন জারির মাধ্যমে জেনারেল আইয়ুব খান এই সংবিধান কার্যকারিতা বন্ধ করে দেন, দেশে সামরিক শাসন জারি হয়। এই ব্যর্থতার এই কারণগুলি কেন ছিল, কেন হয়েছিল ব্যর্থতা, কি কি কারণে ব্যর্থ হয়েছিল, এগুলো এখন তোমাদের আলোচনা করব। মূল একটা কারণ ছিল যে এখানে রাজনৈতিক দলের কোনো সুষ্ঠু বা সুসংগঠিত রাজনৈতিক দল ছিল না। একটা মাত্র তখন দল ছিল বড়, সেটা হলো মুসলিম লীগ। তার মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। তার পরিপ্রেক্ষিতে আসলে এই পূর্ব পাকিস্তানে অন্য কোনো দল সাংগঠনিক রূপ তেমন লাভ করেনি, যার ফলে এই সংবিধানটা সামরিক শাসনের মাধ্যমে অকার্যকর হয়ে পড়ে। তারপরে কি ছিল দেখো, দলীয় শৃঙ্খলা, যে কটা দল ছিল তার মধ্যে শৃঙ্খলার অভাব ছিল। সেখানে দলীয় জাতির স্বার্থকে প্রাধান্য না দিয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন উপনির্বাচন নির্দিষ্ট সময়ে না করে স্থগিত ঘোষণা করা হয়েছে। তারপরে কেন্দ্রীয় সরকার অযথা অহেতুকভাবে হস্তক্ষেপ করেছে প্রাদেশিক সরকারের উপরে। জনগণের রাজনৈতিক সচেতনতা, ওভারঅল জনগণের যে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক দল, গণতন্ত্র, নিজেদের শাসন, নিজের অধিকার, এগুলোর ব্যাপারে সচেতন ছিল না। সহনশীলতার অভাব ছিল। এই সকল কারণে মূলত এই সংবিধান ব্যর্থ হয়ে যায়। এইটার কারণ হিসেবে 1960 সালে সংবিধান কমিশন গঠন করা হয়েছিল। এর ব্যর্থতার কারণ নির্ণয়ের জন্য তারা মূলত যে রিপোর্ট দিয়েছিল সেখানে বলা হয়েছিল সুষ্ঠু নির্বাচনের অভাব, সংবিধানের অন্তর্নিহিত ত্রুটি বিচ্যুতি, রাষ্ট্রপ্রধান কর্তৃক মন্ত্রিসভার কার্যক্রমে অহেতুক হস্তক্ষেপ, রাজনৈতিক দলের সাংগঠনিক দুর্বলতা, অযোগ্যতার দুর্নীতি প্রভৃতি ছিল 1956 সালের সংবিধানের ব্যর্থতার কারণ। তো যেটা বলছিলাম যে এই কারণগুলির প্রেক্ষাপটে মূলত সেখানে দেশের স্বার্থান্বেষী গোষ্ঠীর মদতপুষ্ট হয়ে 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তদানীন্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খানের সহযোগিতায় পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। তিনি
56 সংবিধান বাতিল ঘোষণা করেন এবং সেনাবাহিনীর প্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন। কিন্তু ইস্কান্দার মির্জা বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। তাকে মাত্র 30 দিন পর 27 অক্টোবর আইয়ুব খান সরিয়ে দিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। অর্থাৎ প্রেসিডেন্ট যিনি ছিলেন বেসামরিক প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, ওনাকে সরিয়ে দিলেন এবং পাকিস্তানে সামরিক শাসনের মাধ্যমে আইয়ুব খানের শাসন শুরু হলো, সামরিক শাসন জারি হলো। এখন মূলত আমরা এই যে সামরিক শাসন জারির কারণগুলো কি বলতে পারি? ওই একই, যে সেখানে দলের অভাব ছিল, শৃঙ্খলার অভাব ছিল, সময়োচিত নির্বাচনের অভাব ছিল, গভর্নর জেনারেল অর্থাৎ 56 সালে যেই কারণে সংবিধানের ব্যর্থতা ছিল এর অধিকাংশ কারণগুলির ফলেই মূলত 18 সালে সামরিক জারি হয়েছিল। অর্থাৎ তোমাদের যদি বলা হয় সংবিধান কেন ব্যর্থ হয়েছিল, যে কারণগুলো, সেই একই কারণগুলো সংবিধান ব্যর্থ হয়ে গেল, আর ব্যর্থতার জন্যই পাকিস্তান সামরিক শাসন জারি হলো। অর্থাৎ সামরিক শাসনের জারির কারণ জানতে পারলাম। এখন সামরিক শাসন জারি হওয়ার ফলে কি হলো আমাদের? এখানে দেখো 18 সালের সামরিক শাসন জারির ফলে কি এর ভয়াবহ ও সুদূর প্রসারী যেই কারণ ফলাফলগুলো আমরা তুলে ধরলাম। বারবার সামরিক শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হলো, সংসদের গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হলো, রাজনৈতিক সংঘাতের বিকাশ রুদ্ধ হয়ে গেল এবং রাজনৈতিক মূল্যবোধ ভুলণ্ডিত হলো, রাজনৈতিক চক্রান্তের প্রসার, প্রাদেশিক স্বাধীনতাকে উপেক্ষা করা হলো। তো মূলত তোমরা এই 56 সালের সংবিধানের আলোচনা থেকে জানতে পারলে সংবিধান কিভাবে হলো, এর পটভূমি, এর বৈশিষ্ট্য, এটার ব্যর্থতার কারণ হিসেবে সামরিক শাসন এবং ওই সামরিক শাসনের কারণগুলো। তো তোমাদের বাড়ির কাজ থাকবে 56 সংবিধানের বৈশিষ্ট্য, এর কার্যকারিতা। অর্থাৎ তোমরা দেখতে পেয়েছো যে কার্যকারিতা মানে এটা ব্যর্থতা পর্যবেসিত হয়েছে, বেশি দিন এটা কার্যকর থাকে নাই। তো কার্যকর থাকে নাই কেন? সামরিক শাসন জারি হয়েছে। সামরিক কেন জারি হয়েছে এর কতগুলি কারণ আছে, সেগুলি তোমরা মুখস্থ করবে এবং এর উত্তর বাসায় লিখবে। ধন্যবাদ।